আসসালামু আলাইকুম। আমি ৩১ জানুয়ারি ২০২৬-এর আজকের প্রথম আলো পত্রিকাটি পড়ব এবং কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। যদিও দেরিতে আপলোড হবে, তবুও সবাই থাকবেন আমি আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করি। বাংলাদেশে নির্বাচন হবে ১২ তারিখে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে বিভিন্ন দল প্রচারণায় ব্যস্ত, তো আমরা সেদিকে না যেয়ে আমরা অন্য একটা বিষয় দেখি যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ। এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে ৫৭ জন পর্যবেক্ষণ আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়ন আছে, কমনওয়েলথ, বিভিন্ন আন্তর্জাতিক ও মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশো পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা একটা বিষয়ে নজর দিয়ে এদিকে দেখুন, একটা অভিমত বা বিশ্লেষণ এসেছে যে নতুন বিশ্ব ব্যবস্থা আর বাংলাদেশের ঝুঁকি নিয়ে। এখানে লেখা হয়েছে যে জাতিসংঘের মূল ম্যান্ডেট ছিল জাতিসংঘের মূল ম্যান্ডেট ছিল একটা খুব সোজা কথা, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য না হয়। সেই দিক থেকে বলতে গেলে এই বিশ্ব ব্যবস্থা আংশিক সফল। ভিয়েতনাম, কোরিয়া, মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, ইরাক সহ অনেক জায়গাতে যুদ্ধ হয়েছে, কিন্তু আর কোনো বিশ্বযুদ্ধ হয়নি। একটা বিষয় এখানে উল্লেখ করা দরকার যে আমাদের বাংলাদেশের বাস্তবতা কী আসলে। বিশ্ব ব্যবস্থা এখন সবচেয়ে ভঙ্গুর সময় পার করছে। এই ভাঙন আমাদের সুযোগও দিতে পারে, আবার বড় ঝুঁকিও তৈরি করতে পারে। ভারত আর চীনের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা আর স্বার্থরক্ষার নামে আরও বেশি আগ্রাসী হবে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাই কথার রাজনীতি, ফেসবুকের রাজনীতি, টকশোর রাজনীতির বাইরে এসে ঠান্ডা মাথায় ভাবা দরকার। আবেগপ্রবণ জাতীয়তাবাদ দিয়ে ফেসবুক দখল করা যায়, কিন্তু ভূ রাজনীতি সামলানো যায় না। এখনকার প্রশ্ন একটাই, আমরা কি নতুন বিশ্ব ব্যবস্থায় নিজেদের ঠান্ডা মাথায় দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তা দিয়ে দাঁড় করাতে পারবো, নাকি পুরনো অভ্যাসে মুহূর্তের আবেগে জনতার তালি নিয়ে এমন কিছু করে ফেলবো যার দাম অনেক বছর গুনতে হবে। আমরা বিষয় দেখি যে বন্দর কর্তৃপক্ষ হুঁশিয়ার বিক্ষোভকারীদের। এনসিটি নিয়ে আলোচনা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ায় সরকারি সিদ্ধান্তে প্রতিবাদী যেসব কর্মচারী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন যে এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা, দেশীয় নিয়ন্ত্রণ ও অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অবিলম্বে এই ইজারা প্রক্রিয়া বাতিল করতে হবে, অন্যথায় আন্দোলন তীব্র হুঁশিয়ারি দেন তারা। আমরা একটু দেখি ইরান নিয়ে একটা কথা। ইরান নিয়ে আছে যে ইরানকে যে কারণে পশ্চিমারা কখনো মেনে নেয় না। একটা কি পয়েন্ট এখানে আছে যে 1979 সালের পর থেকে ইরান আধুনিক ইতিহাসে অন্যতম দীর্ঘ ও কঠোর নিষেধাজ্ঞার মুখে। নিষেধাজ্ঞাকে শান্তিপূর্ণ বিকল্প বলা হলেও বাস্তবে এটি ধীর অবরোধ। এতে মুদ্রা ধ্বংস হয়, সমাজ ভেঙে পড়ে, ভুগতে হয় সাধারণ মানুষকে। আমরা একটু অন্যদিকে দেখি, আন্তর্জাতিক বিষয়ে দেখি যে সামরিক পদক্ষেপ চান না ট্রাম্প। এখানে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়াতে চান ট্রাম্প। পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে তার। সব দিকেই তার পারমাণবিক চিন্তা। এবং এখানে একটি কথা উল্লেখ আছে যে ইরানের মহড়ার কথা উল্লেখ আছে যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা আগামী 1 ও 2 ফেব্রুয়ারি কৌশলগতভাবে বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মহড়া চালাবে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ জিনিস যে স্টারমার্ক কার্নির হঠাৎ সফর, বেইজিংয়ে কূটনৈতিক জয়। কী হয়েছে এটা দেখি। এখানে ট্রাম্পকে বার্তা দেওয়া হয়েছে, একটা মূল কথা এটাই
লন্ডন, অটোয়া সহ পশ্চিমা রাজধানীগুলোর পক্ষ থেকে এই সফরের উদ্দেশ্য হলো ট্রাম্পকে একটি বার্তা দেওয়া, বিশেষ করে গ্রিনল্যান্ড ইস্যু থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো বাণিজ্য চুক্তি পুনরায় পর্যালোচনার বিষয়ে ট্রাম্প চাপ অব্যাহত রাখলে যে বিকল্প পথ খোলা আছে তারা সেটি দেখাতে চাইছেন। আচ্ছা, পশ্চিমাদের জন্য একটা বড় ঝুঁকির কথা বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জবাবে চীনা উৎপাদকেরা বিশ্বের প্রায় প্রতিটি বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করে যাচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন যুক্তরাজ্য বা কানাডার মতো দেশগুলোর জন্য চীনের সঙ্গে বড় কোনো বাণিজ্যিক জয় এখন খুব একটা বাস্তবসম্মত নয়। তাদের মতে তলানিতে ঠেকে যাওয়া সম্পর্ক পুনর্গঠন করা এখন তাদের বড় প্রাপ্তি হতে পারে। আচ্ছা, বিনিয়োগে চমক দেখাতে পারি অন্তর্বর্তী সরকার নিয়ে একটা কথা এখানে উল্লেখ রয়েছে, সেটা আমরা জানি যে বিডা সম্পর্কে আসলে বলা থাকবে এখানে। বা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যেমন আসলে যেভাবে উড়িয়ে এনেছিলেন সিঙ্গাপুর থেকে তরুণ ব্যাংকার আশিক চৌধুরীকে, কিন্তু সে অর্থে এ হয়নি। অনেক রাজনৈতিক কারণ আছে। এই কারণগুলো আবার ব্যাখ্যা করেছেন যে কী সমস্যা থাকে দেখি। যেমন অনেক উদ্যোক্তা হয়তো নিষ্কটক জমি পেয়েছেন, তবে মানসম্মত বিদ্যুৎ চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না, বিদ্যুৎ বা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। ব্যাংকের উচ্চ সুদ আছে, তারপরে ব্যবসার খরচ ইত্যাদি বড় ধরনের পরিবর্তন আসেনি। আচ্ছা, তো এখানে আমরা দেখি যে কী করা আসলে প্রয়োজন। বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগ পরিবেশের উন্নতির জন্য গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার বড় কোনো সংস্কার করতে পারেনি। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হওয়া, উচ্চ মূল্যস্ফীতি, বিদ্যুৎ গ্যাসের সংকট, উচ্চ সুদহার বিভিন্ন কারণে চলমান ব্যবসা বাণিজ্যে গতি নেই। সেজন্য বিনিয়োগ আসছে না, বিষয়ে উল্লেখ করা হয়েছে। তো আর একটা কথা আছে, ডিপ স্টেট নিয়ে কথা আছে, যে সংস্কারের উদ্যোগে বাধা ডিপ স্টেট নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। ডিপ স্টেটটা কী এখানে দেখতে পারি যে ডিপ স্টেট বলতে বোঝায় অনির্বাচিত ব্যক্তিদের সংগঠিত বলয়, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং নিজেদের স্বার্থকে সমুন্নত রাখে। ওকে, তো আজ এই পর্যন্তই। আরেকটি তথ্য যদি আমি দিতে পারি এখান থেকে, এটা হচ্ছে যে তথ্য আপাতত দেখছি না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।